বীজের মধ্যে যে পানি থাকে, তোমরা জানো সবকিছুতে কিন্তু পানি থাকবে, তো ওটা তো একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে এসে তারপরে স্টোর করতে হয়। তোমরা জানো কি ধানের ক্ষেত্রে ধান যখন স্টোর করে মানে অনেক দিনের জন্য সংরক্ষণ করা হয়, তখন তার বীজের ময়েশ্চার পার্সেন্টেজ কত থাকে বলতে পারবা কেউ? 12 থেকে 14%। ভেরি গুড। হ্যাঁ, 12 থেকে 14%। 12% রাখলেই ভালো, অনেকদিন থাকে স্টোরে। তো ওই সময় ওই যে বলা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্যালি লো ইন ময়েশ্চার, ওই সময় খুব ময়েশ্চারটা অনেক কম থাকে। আর যখন ধান কাটে, ওই যে মাঠ থেকে যখন কাটা হয়, যখন মারাই করে, ওই সময় কত পার্সেন্ট থাকে কেউ বলতে পারবে? ইউজুয়ালি মানে এটা ভ্যারি করে, কম বেশ হতে পারে, তবে 25%। 25 এর মতো। হ্যাঁ, 25 এর মতো স্যার। ভেরি গুড 25% এর মতো থাকে। তাহলে দেখো ওই 25% মানে কিন্তু প্রায় 4 ভাগের 1 ভাগই পানি থাকে বীজের মধ্যে। তো ওই সময় কিন্তু হাই ময়েশ্চার, আর যখন স্টোরে রাখা হয় তখন লো ময়েশ্চার বলে। তো এই সময় যখন ময়েশ্চারটা কমে যায় 24 থাকে, 24, 25, 26, 27, 28%। বর্ষাকাল হলে একটু বেশি থাকে, শীতকালে একটু কম থাকে। আমন ধানের ক্ষেত্রে একটু কম থাকবে, বোরো ধানের ক্ষেত্রে একটু বেশি থাকে। আচ্ছা, এন্ড মেটাবলিক্যালি রিলেটিভলি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এই সময়টাতে ওই ময়েশ্চার কম থাকার কারণে বীজের ভিতরের যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, এমব্রায়োরিয়া এগুলো সব কিন্তু মোটামুটি সুপ্ত অবস্থায় থাকে। এই জন্য করা হয় কি, যখন পানি দেওয়া হয়, পানিতে ভেজানো হয় বীজটাকে, বা ময়েশ্চার যখন সে পায় তখন সে আবার অ্যাক্টিভ হয়, পুরোপুরি অ্যাক্টিভ হয়। তো এই কাজগুলো তখন হয়, এই জন্য পানির কিন্তু খুবই প্রয়োজন বীজের জার্মিনেশনের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয়টা ছিল অক্সিজেন, মানে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে দ্বিতীয়টা অক্সিজেন। Oxygen is essential for germination because without having an ample supply of oxygen, respiration cannot take place within the seed. তোমরা জানো যে কোনো লিভিং অর্গানিজম কিন্তু তার রেসপিরেশন হয়, সেটা মাইক্রো হোক, ম্যাক্রো হোক, ধান হোক, পাট হোক, বীজ হোক, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, যাই হোক, লিভিং অর্গানিজম মানে রেসপিরেশন হবে, এবং তার জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন ওই শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের জন্য। আচ্ছা, রেসপিরেশন ইনক্রিজেস শার্পলি। এই রেসপিরেশনটা, শ্বসনের যে বিষয়টা, এটা খুব দ্রুত বেড়ে যায় ডিউরিং সিড জার্মিনেশন। এই বীজ যখন গজায় আর কি, যে প্রক্রিয়াটা শুরু হলে কিন্তু তার শ্বসন প্রক্রিয়াটা দ্রুত হয় তখন। আর যেহেতু এটা একটা অক্সিডেটিভ প্রসেস, মানে অক্সিজেন প্রয়োজন হয়, এই সময় মাটিতে পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে, তা না হলে কিন্তু এই শব্দ হচ্ছে, তোমরা প্লিজ মিউট করে রাখো। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি মিউট করে রাখো যারটা, তাহলে ক্লাসটা নিতে সুবিধা হয়। ওই যে একটা খসখস আওয়াজ আসতেছে কারো ইয়া থেকে, একটু তোমার নিজ দায়িত্বে সবাই মিউট করে রাখো, পরে আমি প্রশ্ন করলে বা তোমাদের কোশ্চেন থাকলে ইয়া করো। মিউট করে নে। আচ্ছা, ঠিক আছে। ইফ দ্য অক্সিজেন কনসেন্ট্রেশন ইজ রিডিউসড, যদি কমে যায় অক্সিজেন কনসেন্ট্রেশন বিলো দ্যাট অফ এয়ার, এটা খেয়াল করবা যে বাতাসে যে অক্সিজেন থাকে সেই পরিমাণ অক্সিজেন মাটিতে থাকলে বেস্ট। বলছে যে বাতাসের চেয়ে যদি কমে যায়, বাতাসে যে পরিমাণ অক্সিজেন থাকে মাটিতেও যদি বীজের মধ্যে যদি সেই পরিমাণ অক্সিজেন না থাকে, কমে যায়, তাহলে কিন্তু এই জার্মিনেশনটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই দিন একটা মেয়ে প্রশ্ন করেছিল, যে মেয়ে না ছেলে আমার খেয়াল নেই, কালকে পরশুদিন, যে পানি যেহেতু লাগে তাহলে কি ওরাও কি জলজ কিনা বীজেতে, ওইখানে দেখো। বাট রাইস এন্ড আদার অ্যাকোয়াটিক প্ল্যান্টস, রাইসকে কিন্তু বলা হয় হচ্ছে ওয়াটার লাভিং ক্রপ। তোমরা এটা একটু মানে কনফিউজ করো না, রাইস কিন্তু পানিতে জন্মাতে পারে, ওই যে ধানের জমিতে কিন্তু অনেকখানি পানি থাকতে হয়। সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট, সেমি অ্যাকোয়াটিক বলা যায় বা ওয়াটার লাভিং ক্রপ বলা হয়। হ্যাঁ, ওইটা কিছু কিছু ভ্যারাইটি আছে সেমি অ্যাকোয়াটিক বলি, যেগুলো তোমার ডিপ ওয়াটার আমন, সেগুলো এখন আর নাই, কারণ সেমি অ্যাকোয়াটিক বললেও খুব বেশি মানে ইয়া হবে না, পারফেক্ট হবে না। ওয়াটার লাভিং বলতে পারি, কারণ পানিতে যদি ডুবে যায় ধান গাছ তাহলে কিন্তু সে মারা যায়। ধরো 15-20 দিন যদি পানি নিচে থাকে তাহলে কিন্তু সে মরে যাবে, মানে বা 20-25 দিন থাকলে সে সার্ভাইভ করতে পারে না পরবর্তীতে, বা ইল্ড একেবারেই কমে যায়। তার ফলে আমরা এটাকে বলি ওয়াটার লাভিং ক্রপ, অর্থাৎ পানি থাকলে খুব পছন্দ, মানে তার ভালো লাগে, পানি নিতে পারে, সে পানির মধ্যে থাকতে পারে, কিন্তু ডুবে থাকলে হবে না। গোড়াটা পানিতে থাকলে সমস্যা নাই, কিন্তু অন্যান্য ফসলের ক্ষেত্রে যেটা সম্ভব না। তুমি যদি পাটের কথা ইয়া করতে, পাট তো না, পাট তো এমনিতে ম্যাচিউর অবস্থায় অনেক গাছ থেকে স্যার প্রায় 2-3 হাত মানে স্যার উঁচু হয় এবং পানির নিচে থাকে অনেকটা অংশ। কোনটা স্যার পড়ছিলাম স্যার, যে হাওড়া রাইসে, হ্যাঁ ওইটাই বললাম, যে ডিপ ওয়াটার আগে হতো, হ্যাঁ আগে হতো, এটাকে বলে জলীয় আমন, মানে যত স্যার আরো উচ্চ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো ওই যে তোমার ওইটা তোমার কিন্তু পানির নিচে একেবারে ডুবে থাকতো না, ওটা হতো কি, ওটাকে বলে বাংলায় জলীয় আমন,
জল থেকে আর কি, পানি থেকে আসছে, জলীয় আমন। স্যার পানির লেভেলে যেটুকু বাড়ে ওই ধানের লেভেলও তার থেকে ওই পানির হ্যাঁ, লেভেলে কত বাড়ে? একটু হ্যাঁ, এই তো ভেরি গুড, তোমরা জানো তাহলে, তোমাদের ভালো আইডিয়া আছে। তো ওইটা ডিপ ওয়াটার আমন বলে। ওইটা তোমার এখন আর এই সমস্ত ধান চাষ হয় না, এটা অনেক আগের কথা। ওইগুলো ওই যে হাওড় এলাকা বা নিচু এলাকায় স্যার যেখানে, এক সময় তো স্যার ওই মানে জাতটাই তো স্যার হচ্ছে অনেক পপুলার ছিল, মানে যখন হ্যাঁ ইয়েতে পপুলার মানে কি, তখন মানুষ ওই সময় আর কোনো ভ্যারাইটি ছিল না, এই গাছটাই বড় হতো ওই পানির সাথে সাথে। তারা ধরো মার্চ এপ্রিল মাসের দিকে বীজ বুনে জি, দিত, তারপরে হ্যাঁ। বর্ষাকাল চলে আসতো, বর্ষার পানি বাড়তে থাকতো, ওই আমন ধান, ওইটা আমন তো, ওই ধান গাছটা স্যার, বড় এটা- হতে থাকতো। স্যার এটা এখনো আছে দক্ষিণবঙ্গের দিকে চাষ করে তো এগুলো। দক্ষিণবঙ্গে মানে এখন ওরকম ভাবে আমি দেখি না, আমি আমাদের তো কলেজে লাগায় স্যার ওইটা বর্ষার খুব দিনে। খুব অল্প জায়গায়, খুব স্ক্যাটারলি অল্প সামান্য পরিমাণ জায়গায় যেখানে আর কোনো ফসল হবে না, তো তখন জি, ওই স্যার। সময়টা কাজে লাগানোর জন্য তখন কেউ কেউ এটা লাগায় আর কি। জি, স্যার। লাগালে জমিতে মানে ময়লা আবর্জনা কম হয়, উইট কম হয়। হ্যাঁ, উইড কম হবে, পরবর্তীতে আবার নিউট্রিয়েন্ট গুলো হচ্ছে ধরে রাখতে পারে আর কি, এটা একটা সুবিধা। পরে বড় ধানের জন্য এটা সুবিধা হয়, পচে গিয়ে সে ওই যে ওগুলো তো স্যার মানে গরুর খাওয়ানোর জন্য এগুলো লাগায়। গরুর খাওয়ানোর জন্য অনেক লম্বা লম্বা হয়, তোমার খড়টা অনেক বড় বেশি পাওয়া যায়, এটা করে। আবার কেউ ওখানে পচিয়ে ফেলে। আচ্ছা, এনিহাও, তো কথা হলো মানে আমরা অন্য দিকে চলে যাচ্ছি কথায়। তো রাইস এবং আদার অ্যাকোয়াটিক প্ল্যান্টস এর কথা সেটা বলতেছি যে দে ক্যান জার্মিনেট আন্ডার ওয়াটার হোয়ার অক্সিজেন ইজ প্রেজেন্ট অনলি ইন লো কনসেন্ট্রেশন। ওই ধানের বীজ বা অন্যান্য অ্যাকোয়াটিক প্ল্যান্টস এর ওটাও কিন্তু গজাতে পারে। মানে এটা একটু মানে একটু ডিফারেন্স আর কি, মানে ব্যতিক্রম, যে অক্সিজেন সবগুলোর ক্ষেত্রে হাই লেভেল লাগবে, কিন্তু এই ক্ষেত্রে লো কনসেন্ট্রেশনও কিন্তু জন্মাতে পারে। ইন দ্য অ্যাবসেন্স অফ, জন্মাতে মানে যে জার্মিনেশন হতে পারে আর কি। ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন অ্যানারোবিক, অর্থাৎ উইদাউট ফ্রি অক্সিজেন রেসপিরেশন এনেবলস দ্য রাইস সিডস টু জার্মিনেট। অর্থাৎ এখানে অ্যানারোবিক রেসপিরেশন হয়। তোমরা জানো যে দুই ধরনের রেসপিরেশন আছে, অ্যানারোবিক আর অ্যারোবিক। একটা হচ্ছে ফ্রি অক্সিজেন, যেটা আমরা করি, আমরা লিভিং অর্গানিজম, আমরা যেটা মানে বাতাস থেকে সরাসরি ফ্রি অক্সিজেন নিয়ে থাকি, এটা অ্যারোবিক। আর কিছু কিছু আছে পানির মধ্যে থেকে যে অক্সিজেন থাকে, H2O, এই H2O থেকে কিন্তু অক্সিজেন তারা নিতে পারে, সেটা ফ্রি না, ওটা হচ্ছে ফিক্সড হয়ে থাকে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনটা লেগে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে ওই জলজ উদ্ভিদ বা রাইসও কিন্তু ওই অক্সিজেনটাকে কাজে লাগাতে পারে তার রেসপিরেশনের জন্য, অ্যানারোবিক রেসপিরেশন হয়। তো এটা গেল অক্সিজেনের কথা। এরপর আসে টেম্পারেচার। তাপমাত্রাও কিন্তু একটা ফ্যাক্টর জার্মিনেশনের জন্য, একেবারে খুব লো টেম্পারেচারে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। The effect on germination can be expressed in terms of এই যে কার্ডিনাল টেম্পারেচার, মানে হলো প্রত্যেকটা মানে প্ল্যান্টের ক্ষেত্রেই একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, কার্ডিনাল বলি আমরা, যে তার একটা মিনিমাম, একটা অপটিমাম, একটা ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে, যেই রেঞ্জের মধ্যে জার্মিনেশনটা হবে, তো ওই রেঞ্জটাকে কার্ডিনাল টেম্পারেচার বলে। At optimum temperature, the greatest percentage of germination is happened within the shortest period of time. যদি ঠিকমতো তাপমাত্রাটা থাকে, যেই ফসলের বা যেই প্ল্যান্টের যেই বীজের যতটুকু দরকার, তাহলে কিন্তু জার্মিনেশনটা দ্রুত হয়ে যায়। The response to temperature depends on the species, variety, growing region and duration of time from harvest. অর্থাৎ এটা আবার ভ্যারি করে। যেমন ধরো স্পেসিসের কথা যদি বলি, যেমন ধরো ধানের ক্ষেত্রে সে কিন্তু হাই টেম্পারেচার, লো টেম্পারেচার এগুলা কিন্তু সে সহ্য করতে পারে, জার্মিনেশন হবে। আবার ধরো গমের ক্ষেত্রে কিছুটা লো টেম্পারেচার লাগে, হাই টেম্পারেচারে কিন্তু গম বীজ অনেক সময় গজাতে পারে না। আবার ভ্যারাইটির ক্ষেত্রেও বলি, এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, যেই ভ্যারাইটিটা তোমার গরমের সিজনে হয়, হ্যাঁ, সেটা শীতকালে করতে গেলে সহজে জার্মিনেট হয় না। তারপরে হলো গ্রোয়িং রিজিয়ন, কোন এলাকাতে, উত্তরবঙ্গের যে সমস্ত বা দক্ষিণবঙ্গে বা মধ্যাঞ্চলে যে সমস্ত চাষ হয় ফসলের, তাদের যে ভ্যারাইটি গুলো হয়, যে বীজগুলো, তারা একটু গরম পছন্দ করে, মধ্যাঞ্চল যেহেতু গরম একটু, আর উত্তরাঞ্চলে কিছুটা ঠান্ডা থাকে, তো সেখানে গেলে আবার অন্য জাতের ফসলের জার্মিনেশনটা ভালো হবে। এখানে যেটা করা হয় সেটা হয়তো বা তেমন একটা ভালো হবে না। তারপরে ডিউরেশন অফ টাইম ফ্রম হারভেস্ট, তুমি হারভেস্টের পর কত দিনের মধ্যে, ডিউরেশন অফ টাইম ফ্রম হারভেস্ট, তুমি কাটার পরে কতদিন পরে তুমি এটা লাগাচ্ছ, সেটাও একটা ফ্যাক্টর। হারভেস্টিং এর সময় একরকম টেম্পারেচার থাকে, আবার লাগানোর সময় অন্যরকম টেম্পারেচার। যাই হোক, সবচেয়ে বড় কথা, এগুলো অনেক ফসলের অনেক রকমের ভেরিয়েশন আছে, ওইটা বড় বড় লিস্ট আছে, ওগুলা দেখলে তোমরা আরো বুঝতে পারবে যে এক এক ফসল এক এক রকম টেম্পারেচারে জার্মিনেট করবে। কোনোটা একেবারে লো টেম্পারেচার, যেমন ধরো আমাদের দেশে এটা নাই, অন্যান্য দেশে বিশেষ করে টেম্পারেট কান্ট্রি যেগুলো আছে, শীত প্রধান দেশ, সেখানে গম বীজ যদি জার্মিনেট করতে হয়, তাহলে অবশ্যই তাকে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে আসতে হয় টেম্পারেচার, তখন সে জার্মিনেট করে। হ্যাঁ, আর হাই ডিগ্রিতে মানে ধরো 15, 20, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু জার্মিনেট করে না, কারণ তারা ওই যে উইন্টার, ওরা বলে উইন্টার ভ্যারাইটি আর কি ওদের গমের। আমাদের দেশের উইন্টার আর ওদের দেশের উইন্টারে অনেক তফাৎ আছে। আমাদের দেশের উইন্টারে
ওদের দেশে গরমের সমান আর কি টেম্পারেচার, ওদের দেশে সামারে যে টেম্পারেচার আমাদের দেশের উইন্টারে সেটা, আর ওদের দেশের উইন্টার মানে আমাদের দেশে নাই সেই টেম্পারেচার, কারণ বরফ পড়ে যায় ওদের দেশে। তো সেই সমস্ত ক্ষেত্রে ওদের ভ্যারাইটি আছে আলাদা, গম উইন্টার ভ্যারাইটি ওরা বলে থাকে। তো টেম্পারেচার, সোজা কথা টেম্পারেচার অপটিমাম দরকার হবে। দা অপটিমাম জার্মিনেশন ফর অপটিমাম টেম্পারেচার ফর জার্মিনেশন ফর মোস্ট অফ দ্য সিডস, এটা হবে 15 থেকে 30 এর মধ্যে সাধারণত এটা ওঠানামা করে। আর সর্বোচ্চ 25, 35 বা 40 ডিগ্রি কেউ কোনো কোনো স্পেসিস সহ্য করতে পারে, আবার কিছু কিছু হলো এই যে ফ্রিজিং পয়েন্ট, যেটা বললাম যে অন্যান্য দেশে এটা হয়, কিছু কিছু ক্ষেত্রে এটা মানে দেখা যায় যে ফ্রিজিং পয়েন্টেই তারা জার্মিনেট করবে। যাই টেম্পারেচারে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এটা শুধু খেয়াল রাখবা আর কি। তাহলে অক্সিজেন গেল, ওয়াটার গেল, টেম্পারেচার গেল, তিনটা। আর আরেকটা হলো লাইট, এক্সটার্নাল এর মধ্যে। তো লাইটটা আসলে সবসময় প্রয়োজন হয় না। মোস্ট অফ দ্য স্পিসিস do not require light to germinate. Light is a must for germination in a very few species. অর্থাৎ বেশিরভাগ প্ল্যান্টের সিডের ক্ষেত্রে কিন্তু আলোর দরকার হয় না, জার্মিনেশনটা অন্ধকারে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, আলোটা লাগে। Based on the effect of light on germination, seeds may be, অর্থাৎ বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায় তিন ধরনের, হ্যাঁ, যে লাইটের ইফেক্ট আছে কি নাই। তো একটাকে আমরা বলি লাইট সেনসিটিভ ক্রপ, অর্থাৎ when germination is favored by light, অর্থাৎ লাইট তাদের প্রয়োজন, যেমন লেটুস পাতা, টোবাকো, ডুমুর, এগুলা কিন্তু লাইটের প্রয়োজন হয়, ফেভার্ড। তারপরে লাইট হার্ড, অর্থাৎ যে সমস্ত সিডের জার্মিনেশন হবে না লাইটে, when germination is inhibited, অর্থাৎ আলো থাকলে এদের জার্মিনেশন হবেই না, অন্ধকার, একদম অন্ধকার, অর্থাৎ মাটির নিচে এদেরকে মানে ফেলে রাখতে হবে। যেমন অ্যালিয়াম, অ্যালিয়াম মানে কি, অ্যালিয়াম হচ্ছে পেঁয়াজের সাইন্টিফিক নেম মনে হয়, অ্যালিয়াম সেপা। অ্যামারান্থাস অর্থাৎ ডাঁটা শাক, লাল শাক, এগুলার বীজ, এগুলো কিন্তু লাইট হার্ড। আর লাইট ইনডিফারেন্ট, এই সমস্ত বেশিরভাগ বীজই এরকম যে লাইট ইনডিফারেন্ট হয়, যে তারা জার্মিনেট করতেছে, এটা লাইট থাকলেও যা, না থাকলেও তা, এটা কোনো আসে যায় না তাদের কাছে, ইনডিফারেন্ট। অর্থাৎ when seeds germinate equally successfully irrespective of the presence or absence of light, থাকলেও তারা জার্মিনেট করবে, লাইট না থাকলেও জার্মিনেট করবে। তাহলে স্পেশালিটি কি, তাহলে একটু মনে রাখবে যে তামাকের ক্ষেত্রে বা লেটুস গাছের ক্ষেত্রে বা ডুমুরের ক্ষেত্রে এদের ক্ষেত্রে লাইট অবশ্যই দরকার, লাইট সেনসিটিভ। আর লাইট হার্ড হচ্ছে যারা গজাবে না, সেটা হলো ইনহিবিটেড হবে, যেমন পেঁয়াজ বা শাকের বীজের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই চারটা গেল আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর, এগুলো দ্বারা বীজের অঙ্কুরোদ্গম নিয়ন্ত্রিত হয়। আর ইন্টারনাল ফ্যাক্টরও চারটা ছিল, তার মধ্যে একটা ছিল ভায়াবিলিটি অফ দ্য সিডস। ভায়াবিলিটি মানে হলো জাস্ট জীবনী শক্তি, বীজটা বেঁচে আছে কিনা, আর কিছুই না, শুধু বীজটা বেঁচে আছে কিনা। তোমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে তখন তোমাদেরকে আমরা এগুলো দেখাবো, যে একটা বীজ যে বেঁচে আছে কিনা তার প্রমাণ কিভাবে আমরা করি। ধরো প্রথম কথা হলো যে যায় কোন একটা জায়গায় রেখে দিলে, বালিতে বা মাটিতে, বীজটা যদি গজায় তাহলে ধরে নেবে যে হ্যাঁ বীজটা জীবিত আছে, বেঁচে আছে। এখন বীজটা গজালো না, না গজালে কি হবে সেটা কিছুক্ষণ পরে আমি আসতেছি, তোমাদের বলবো ঘটনাটা কি হয়। আচ্ছা, ভায়াবিলিটি হলো, দ্য ভায়াবিলিটি রেফার্স দ্য পাওয়ার অফ দ্য সিডস টু জার্মিনেট, অর্থাৎ একটা বীজের গজানোর ক্ষমতাটাকে বোঝায়। এক্সটার্নালি ইট ইজ নট পসিবল টু আইডেন্টিফাই whether a seed is viable or not. তুমি কিন্তু একটা মানুষকে দেখে বুঝতে পারবে মানুষটা জীবিত না মৃত, একটা অন্য যে কোনো প্রাণীকে দেখে বুঝতে পারবে জীবিত না মৃত, কিন্তু এই বীজকে কিন্তু বাইরে থেকে দেখার কোনো উপায় নাই। সরি, একটু ইন্টারাপশন হয়েছিল। এক্সটার্নালি এটা পসিবল না, মানে একটা বীজ বেঁচে আছে কি নাই। শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। A dead seed cannot germinate under favorable conditions. A dead seed অর্থাৎ মৃত বীজ, তো তাকে তুমি যতই আদর যত্ন দাও, যতই পরিবেশ দাও, অনুকূল পরিবেশ দাও, সে কিন্তু কখনোই গজাবে না। অর্থাৎ সোজা কথা, বীজটাকে ভায়াবল থাকতে হবে, বেঁচে থাকতে হবে, তাহলে সে গজাতে পারবে। এটা একটা ফ্যাক্টর।
তারপরে হলো প্রেজেন্স অফ রিজার্ভড ফুড, অর্থাৎ বীজের মধ্যে যে খাবারটা সংরক্ষিত থাকে। ডিউরিং জার্মিনেশন প্ল্যান্ট রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ ডিফারেন্ট নিউট্রিয়েন্টস, কারণ তোমরা দেখেছো যে এমব্রায়োটাই কিন্তু বড় হচ্ছে, চারাটা হবে কিন্তু এমব্রায়ো থেকে। তো এমব্রায়ো যখন বড় হয় তখন তার মধ্যে কিন্তু খাবারের প্রয়োজন হয়। যে ওই যে মায়ের পেটে যখন বাচ্চা বড় হয়, যদি সিম্পল এক্সাম্পল দেয়, মায়ের পেটের বাচ্চাটা যখন বড় হতে থাকে মায়ের পেটের মধ্যে, তার যেমন খাবারের প্রয়োজন হয় মায়ের শরীর থেকে নেয়, ঠিক এইভাবে এই যখন গাছের চারাটা হয় বীজ থেকে, তারও খাবারের দরকার হয়। সেই খাবারটা আসে ওই ওর গায়ে লেগে থাকে বীজের ভিতর থেকে। তো বীজের মধ্যে কিন্তু খাবারটা স্টোর থাকে। Each seed has some reserved food on which embryo depends during germination, যেটা বললাম জার্মিনেশন সময় এটা ডিপেন্ড করে ওই খাবারের উপরে। Therefore sufficient amount of carbohydrate, protein, fat and oils must be present in the seed. আচ্ছা, আরেকটা হলো প্রেজেন্স অফ হরমোন। প্রেজেন্স অফ হরমোন ফর মেটাবলিক রিঅ্যাকশনস হরমোনস আর রিকোয়ার্ড। বিভিন্ন ধরনের যে রিঅ্যাকশন গুলো হয়, তোমার বিপাক ক্রিয়া হয় বীজের ভিতরে, তার জন্য হরমোন প্রয়োজন হয়। অক্সিন ইজ সিক্রেটেড ফ্রম দ্য প্রোটোপ্লাজম অফ দ্য সিড। বীজের যে প্রোটোপ্লাজম আছে তার মধ্যে থেকে অক্সিন সিক্রেটেড হয়, একটা হরমোনের নাম। জার্মিনেশন ইজ ইনহিবিটেড ইফ দ্য অ্যামাউন্ট অফ সিক্রেটেড হরমোন ইজ লোয়ার দ্যান দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। যতটুকু প্রয়োজন হয় তার চেয়ে যদি কম হয় তাহলে কিন্তু জার্মিনেশন হ্যাম্পার হয়। আর একটা লাস্ট যেটা হলো চারটার মধ্যে চতুর্থটা হলো সি ডরমেন্সি। ডরমেন্সি মানে হলো সুপ্ত থাকা আর কি, বীজ ঘুমিয়ে থাকে, সোজা কথা বেঁচে আছে কিন্তু ঘুমিয়ে আছে, বিষয়টা অনেকটা এরকম। দ্য ইনএবিলিটি অফ এ ভায়াবল সিড, ভায়াবল মানে কি বীজটা জীবিত, তার জার্মিনেশনের পাওয়ার আছে, কিন্তু সে গজাচ্ছে না। দ্য ইনএবিলিটি অফ এ ভায়াবল সিড টু জার্মিনেট আন্ডার সুইটেবল কন্ডিশন ইজ কল্ড সিড ডরমেন্সি এন্ড দিস সিড ইজ কল্ড ডরমেন্ট সিড। অর্থাৎ বেঁচে আছে বীজটা কিন্তু কোনো কারণে সে সুইটেবল কন্ডিশন বা অনুকূল পরিবেশ দেওয়ার পরেও বীজটা তার টেম্পারেচার ঠিক আছে, অক্সিজেন পাচ্ছে, আলোর দরকার হলে আলো পাচ্ছে, হ্যাঁ লাইট কি বলে ওয়াটার পাচ্ছে, তারপরেও গজাচ্ছে না। অথচ পরীক্ষা করে দেখা গেল বীজটা জীবিত আছে, তার মানে তখন ধরে নেওয়া হয় এই বীজটা ডরমেন্ট। তো ডরমেন্সি যখন না থাকবে তখনই বীজ গজাবে, আর ডরমেন্সি থাকলে সেই বীজ গজায় না, একটু সময় লাগে। ওটা তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে ডরমেন্সির উপরে, সেটা নরমালি আগে তো সিস্টেমে আমি পড়াতাম, এখন অন্য একজন স্যার পড়াবেন আবার এটা। A dormant seed fails to germinate until its dormancy breaks. যতক্ষণ তার ঘুম না ভাঙে, সুপ্ততা না কাটে, ততক্ষণ পর্যন্ত সে গজাবে না। তাহলে এই চারটা হলো ইন্টারনাল ফ্যাক্টরস ফর সিড জার্মিনেশন। এরপরে আসলে আমরা অল্প করে একটু ভায়াবিলিটি সম্পর্কে, যেহেতু সিলেবাসে তোমাদের আছে জার্মিনেশন, ভায়াবিলিটি এবং ভিগার, তিনটা টার্ম। তো আমাদের জার্মিনেশন পর্যন্ত হয়ে গেল। জার্মিনেশন কাকে বলে, জার্মিনেশন এর কি কি স্টেপ গুলো আছে বা ইভেন্টস, আর জার্মিনেশন কি কি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই কয়েকটা প্রশ্ন, মানে এই অংশটুকু শেষ। এরপরে আসো আমরা সিড ভায়াবিলিটি সম্পর্কে জাস্ট একটু কনসেপ্ট বা একটু ধারণা নেওয়া। তো এটা অলরেডি তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম যে ভায়াবিলিটি হচ্ছে কোন একটা বীজের জীবনী শক্তি বা তার জার্মিনেশন হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ক্ষমতা, এবং তার সাধারণ বা স্বাভাবিক চারা তৈরির যে ক্ষমতা, সেটাই সিডের ভায়াবিলিটি বা তার জীবনী শক্তি। এই যে দেখো বাম পাশে সিড আছে কিছু, তারা একেবারে গজিয়েছে বা কোনোটা গজায়নি বা কোনোটা অ্যাবনর্মাল সিডলিং হয়েছে। আর ডান পাশের ছবিতে দেখো সুন্দর শিকড় আছে, উপরে মানে রুট আছে, নিচে উপরে শুট অংশটুকু আছে, একটা সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে এই বীজগুলোকে আমরা আলটিমেটলি বলবো যে এটা ভায়াবল সিড ছিল। আর বাম পাশের বীজগুলো হবে নন ভায়াবল বা মৃত বীজই কাউন্ট করা হয়। অর্থাৎ বীজটা কিন্তু অনেক সময় শুধু একটা অংশ গজালেও, প্রথম কথা হলো আমরা যদি ওয়াইড মানে ব্যাপক বিস্তৃত পরিসরে চিন্তা করি, সংক্ষেপে চিন্তা করলে হচ্ছে একটা বীজ গজালো না, সেটা পরীক্ষা করে পরে দেখা গেলো বীজটা মৃত, অর্থাৎ সেটা নন ভায়াবল, তার জীবনী শক্তি নাই। আর একটা হতে পারে যে হালকা একটুখানি গজিয়েছে, এই যে দেখো বাম পাশের ছবিগুলোতে দেখা গেলো কোনোটায় শিকড় হয়েছে বা কোনোটায় কিন্তু পাতার মতো একটু হয়েছে, তারপরেও পরবর্তীতে এগুলোকে কিন্তু আমরা বলি নন ভায়াবল সিড, কারণ সবগুলো চারা মরে গেছে। চারা কিছুটা বের হওয়ার পরে যদি মারা যায়, তাহলে সেই বীজগুলোকে আমরা নন ভায়াবলই বলি, মানে ভায়াবল বলি না। কারণ ভায়াবিলিটির একটা মানে ডেফিনিশনের মধ্যে একটা অংশ হলো নরমাল সিডলিং প্রডিউস করতে হবে। আচ্ছা, তা অন্যভাবে যদি আমরা বলি, viability is the capacity of the seed to germinate or to maintain its normal life process.
Sometimes when a seed is given suitable conditions for germination, it fails to germinate. এইখানে একটা কথা শুনে রাখো, ডরমেন্সি এর আগে বলতেছিলাম তোমাদেরকে আমি যে ভায়াবিলিটি না থাকলে কি হয় বা থাকলেও বোঝা যায় কিভাবে। Sometimes when a seed is given suitable conditions for germination, it fails to germinate. অর্থাৎ তুমি একটা বীজকে সুইটেবল কন্ডিশন দিলে কিন্তু সে গজালো না, তো এটা থেকে কি সিদ্ধান্ত নিতে পারো বলো তো? কি সিদ্ধান্ত আসবে? বীজটা কি জীবিত না মৃত বলো তো? মৃত এটা। হ্যাঁ, হয় জীবিত না হয় মৃত। তুমি মৃত বলতে পারো না, কারণ কি, হ্যাঁ তুমি মানে 50% সুপ্ত অবস্থায় থাকতে পারে। হ্যাঁ সেটাই সুপ্ত অবস্থায় থাকতে পারে। তার উপযুক্ত সবকিছু দিলাম, তাও যদি না গজায় তাহলে তার ডরমেন্সি কিভাবে হলো? ওটা তো মৃত। না, ডরমেন্সি থাকতে পারে, বললাম না ডরমেন্সি এমন একটা অবস্থা যে অনুকূল পরিবেশ দিলেও বীজ হচ্ছে কি ডরমেন্সি, তোমাদের ওই চ্যাপ্টারে ডিটেইলস পড়বা আসলে ডরমেন্সি কেন হয়। কিছু বীজ আছে তারা একটা নির্দিষ্ট, এটাকে তোমার কি বলে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি বলে আর কি। তো বীজ তোমার হলো ঠিকই আছে, বীজ হওয়ার পরে তার জার্মিনেশন হওয়ার জন্য সে তখনও ম্যাচিউর হয় না, ভিতরে কিছু মেটাবলিক রিঅ্যাকশন চলতে থাকে কিছু বীজের ক্ষেত্রে। অর্থাৎ তুমি তাকে যতই আদর যত্ন করে তুমি তাকে সুযোগ সুবিধা দাও না কেন, সে ওই সময়টুকু পার হওয়া না পর্যন্ত সে কিন্তু গজাবে না। অর্থাৎ সে সাবালক হয় নাই তখন। আসলে দেখে শুনে মনে হচ্ছে সাবালক, আসলে সে সাবালক না। তাকে বিয়ে শাদী দিলেও তার বাচ্চা কাচ্চা হবে না আর কি। তো বিষয়টা অনেকটা এরকম যে সে একটা নির্দিষ্ট সময় তাকে দিতে হয়। ডরমেন্সি পিরিয়ডটা এরকম একটা পিরিয়ড যে ওটা যখন পার হয়ে যাবে অটোমেটিক্যালি সে গজাবে তখন। তো এরকম অনেক ধরনের বীজ আছে, ডরমেন্সি চ্যাপ্টারের ডিটেইলস তোমরা জানতে পারবে। তবে বীজটা জীবিত কিনা এটা এখন তোমরা যেটা বলছো এটা ঠিক আছে, যে এটা যদি না গজায় দুইটা ডিসিশন, একটা হলো সে জীবিত অথবা মৃত। এখন জীবিত যদি হয় তাহলে সে ডরমেন্ট অর্থাৎ সুপ্ত অবস্থায় আছে, আর মৃত যদি হয় তাহলে তো মৃত, সে কোনোদিনও আর গজাবে না। দিস ইনএবিলিটি মে বি ডিউ টু ডরমেন্সি, হচ্ছে যেটা বললাম মানে উপরের লাইনটা, যে যদি জার্মিনেট না করে তাহলে হতে পারে সে ডরমেন্ট। This inability may be due to dormancy, which is a temporary condition in living seeds and which can be removed artificially. এটা কিন্তু মানে ডরমেন্সি ভাঙা যায়, এটা ডরমেন্সি ভাঙার অনেক সিস্টেম আছে, ওটা ওই চ্যাপ্টারে তোমরা ডিটেইলস পড়বে। আমি ক্লাস নিতেছি। আচ্ছা যাই হোক, আর যদি তোমার ডরমেন্সি জানতে চাও যে ডরমেন্সি আছে কিনা বা এটা ভায়াবল কিনা, তাহলে আরো টেস্ট আছে, আমরা টেট্রাজোলিয়াম টেস্ট বলি। ওটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখানো হবে। বীজটাকে একটা নির্দিষ্ট কেমিক্যালে রেখে দিলে ওখানে যদি কালার ডেভেলপ করে তাহলে বুঝবে যে হ্যাঁ বীজটা জীবিত। স্যার ডরমেন্সি ভাঙার জন্য স্যার কি ধরনের কেমিক্যাল ইউজ করতে হয়? স্যারের কি কানেকশন ফেল? আমি তো ভাবলাম আমারটাই তার তো আছে ফেল নাকি? হয়ে গেছে। আমিও তো তাই ভাবছি এতক্ষণ। স্যার তো লাইনে আছে, সমস্যা। স্যারের কল আছে। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, একটু ওয়েট কর, দেখ স্যার আসে কিনা, নাহলে পরে জানাচ্ছি। হ্যাপি এন্ট্রান্স ডে। সৌরভ স্যার কই? সব জায়গায় শুধু তুই কি এখনই ক্লাসে ঢুকে করতেছ স্যার কই? মানে স্যার যাওয়ার আগে আমার বলে গেছে যে আমি যাচ্ছি, এখন আমার নেট চলে যাবে। তোমরা শুনেছো লাস্ট? হ্যালো, শুনতে পাচ্ছো? স্যার এই যে ডরমেন্সি ডরমেন্সি আচ্ছা ঠিক আছে, ডরমেন্সি। হ্যাঁ এটা এখানে আছে, ঠিক আছে। ডরমেন্সি কিভাবে রিমুভ করা যায় স্যার, ওটা হচ্ছিল। ঠিক আছে, আমি শেয়ার দিচ্ছি। আবার এক সমস্যা, আসলে সরাসরি ক্লাস নিলে ঝামেলাগুলো হয় না। দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা তাহলে নরমাল। আচ্ছা যাই হোক, তো আমাদের সোজা কথা যে ভায়াবিলিটিটা আসলে ভায়াবিলিটির সাথে ডরমেন্সির একটা সম্পর্ক আছে, সেই কথাগুলো এখানে বলা আর কি। যে
ভায়াবিলিটি থাকলেও মানে গজাবে না যদি ডরমেন্ট থাকে, আর যদি ভায়াবিলিটি একেবারেই না থাকে, লস অফ ভায়াবিলিটি হয়, তাহলে ডিজেনারেটিভ চেঞ্জ, অর্থাৎ এটা আর ফিরে আসবে না, অর্থাৎ বীজটা একেবারেই মৃত, সেটাকে আর গজাবে না। স্যার হ্যাঁ বলো। স্যার একটা এই যে ডরমেন্সির জন্য স্যার একটা টেস্ট দিছিলেন না, কেমিক্যাল টেস্ট, কেমিক্যালটার নামটা টেট্রাজোলিয়াম, টিইটি টেট আর এ টেট্রা, আমি লিখে দিচ্ছি এখানে, টেট্রা, টিইটি টেট আর এ টেট্রা, জেড ও এল আই ইউএম, টেট্রাজোলিয়াম টেস্ট। এটা তোমাদের যখন ইয়ে করা হবে তখন তোমরা জানতে পারবে ডিটেইলস। তা এটার মাধ্যমে ডরমেসি কাটানো হয় নাকি ডরমেসি না না, টেস্ট? এটা টেস্ট বীজ জীবিত কিনা, ভায়াবল কিনা সেটা টেস্ট করা হয়। ওকে স্যার। আচ্ছা, তাহলে পরের কয়েকটা কথা হচ্ছে, a non-viable seed will be considered to be one which could not germinate when given near optimal conditions even when it is non-dormant। অর্থাৎ যেই বীজটা নন ভায়াবল, জীবিত না, সেটা তোমার কখনোই জার্মিনেট করবে না যদি অপটিমাম কন্ডিশন দেওয়া হয়। তাহলে এটা হলো আমাদের কনক্লুশনের কথা এটাই যে দাস এ ভায়াবল সিড মে বি ডরমেন্ট অর নন ডরমেন্ট, অর্থাৎ জীবিত বীজটা সে যদি ডরমেন্ট হয় তাহলে এই মুহূর্তে গজাবে না, অথবা জীবিত মানে আর যদি ডরমেন্ট না মানে সে কি বলে দুইটা হতে পারে, ডরমেন্ট অথবা নন ডরমেন্ট। ডরমেন্ট হলে এখন গজাবে না, আর নন ডরমেন্ট হলে এখন গজাবে এই সময়ের মধ্যে। তাহলে ভায়াবল সিড দুই প্রকার হতে পারে, ডরমেন্ট হতে পারে, নন ডরমেন্ট হতে পারে। It is noted that non-viability refers not only to dead or diseased seeds but also to those that produce abnormal or diseased seedlings। যেটা প্রথমে বলেছিলাম যে নন ভায়াবিলিটি বলতে শুধু বীজটা যে মরে আছে, গজাতে পারছে না সেটাই শুধু না, বীজটা ধরো গজালো, গজানোর পরে সে কি করলো, অ্যাবনর্মাল চারা তৈরি করলো বা একেবারেই রোগাক্রান্ত লিকলিকে চারা তৈরি করলো, যেটা আসলে পরবর্তীতে বেঁচে থাকে না, সেজন্য ওই ওইটাকেও আমরা নন ভায়াবল সিডি বলে থাকি আসলে। এটা খেয়াল করো, এটা তোমাদের ওই প্র্যাকটিক্যাল ক্লাসেও সিডলিং এর ক্লাসিফিকেশন আছে, সেখানে আবার ডিটেইলস পড়ানো হবে। তো এই হলো ভায়াবিলিটির একটু কনসেপ্ট। আর শেষ যেটা আমাদের আজকের ক্লাসের শেষ টপিকটা হলো কনসেপ্ট অফ সিড ভিগর। ভায়াবিলিটি মানে হচ্ছে যে বেঁচে থাকা, হ্যাঁ, জীবনী শক্তি, আর ভিগর মানে হচ্ছে তেজ, তেজস্বিতা, হ্যাঁ, অর্থাৎ কত শক্তি তার, কত দ্রুত গজাতে পারে। তবে একটা জিনিস মনে রাখবে, সিড ভায়াবিলিটি হচ্ছে শুধু একটা নির্দিষ্ট একক বীজের ক্ষেত্রে প্রযোজ্য, আর ভিগরটা আমরা সাধারণত বলি এ গ্রুপ অফ সিডস বা এ লট অফ সিডস, এক বাটি বীজ বা এক মুঠ বীজ বা একটা পেট্রি ভর্তি বীজ, এইভাবে কনসিডার করে থাকি আর কি। দেখো সিড ভিগর হচ্ছে, বলবেন স্যার? হ্যাঁ একটু শোনো যে এই ডেফিনেশনটা দেখলে তুমি তোমাদের কাছে বুঝতে সহজ হবে। সিড ভিগর মে বি defined as those seed properties which determine the potential for rapid uniform emergence and development of normal seedlings under a wide range of field conditions। অর্থাৎ মানে কিছু বীজ একত্রে যখন তুমি গজানোর জন্য কোনো পরীক্ষার জন্য কোথাও রাখবে, তো তারা কত দ্রুত একসাথে গজাতে পারে। র্যাপিড ইউনিফর্ম বলছে, একটা বীজ না, ধরো তুমি 100টা বীজ তুমি রাখলে একটা পেট্রি ডিশে বা একটা গামলায় বা কোথাও রাখার পরে 100টার মধ্যে কতগুলো বীজ একসাথে র্যাপিডলি জার্মিনেট করলো, ক্লাস হইতেছে এখন, কত মানে দেখা গেল 90টা বীজই একসাথে জার্মিনেট করে ফেলছে, হ্যাঁ। আবার আরেকটা প্লট আরেকটা জায়গাতে ওই অন্য 120 রাখলে অন্য 100টা বীজ, সেখানে মাত্র 50টা বীজ একসাথে গজালো, আর বাকিগুলো কিছু গজালো কিছু গজালো না, এলোমেলো হয়ে গজালো। তার ফলে কোন লটটা বেশি ভালো, যেটা প্রথমে উদাহরণ দিলাম, সেটার ভিগারটা বেশি হবে। অর্থাৎ সিড ভিগরটাকে আসলে ইন্ডিভিজুয়াল এককভাবে কোনো বীজকে আমরা না বলে সাধারণত লট অফ সিডস, অর্থাৎ তোমার মানে বাল্কি অবস্থায় থাকে, অর্থাৎ যখন গ্রুপ হিসেবে কাউন্ট করা হয়, সবগুলো বীজ একত্রে কাউন্ট করা হয় মানে গ্রুপ ভিত্তিক, তখন আমরা ওইটাকে বীজের ভিগার বলি।
মানে ওই গ্রুপটার স্যার এটা সিড রেটের মতো মনে হচ্ছে স্যার এটা কি স্যার? স্যার এটা কি তুলনামূলক ভাবে যেটা হয় তুলনামূলক ভাবে বলতে পারো যে হ্যাঁ আমরা এইভাবে পড়ছিলাম। জার্মিনেট করে ঠিকই, কিন্তু দেখা গেল যে 100টা বীজ তুমি জার্মিনেশনের জন্য বসিয়েছো, প্রথম দিন হয়তো বা 10টা বীজ গজালো, পরের দিন 2টা, পরের দিন 5টা, পরের দিন 3টা, এইভাবে ধীরে ধীরে আগে পরে গজালো। তার মানে এটা পার্সেন্টেজে হিসাব করে? হ্যাঁ এটা জি স্যার। না, এটার হিসাবের সিস্টেম আছে, আমি পরে বলছি। এটা কি মানে ভিগরের পার্সেন্টেজ না, এটা অন্যভাবে করে। একটু ধৈর্য ধরে আমি বলতেছি, পরের স্লাইডগুলোতে আছে। শুধু এটা মনে রেখো, সিড ভিগরটা আসলে আমরা ওই শুধুমাত্র ওই এককভাবে কাউন্ট করি না, যেমন একটা সৈন্য দল আর কি, সোজা কথা। একজন সৈন্য দিয়ে যেমন যুদ্ধ জয় করা যায় না, একটা দল দিয়ে যুদ্ধ জয় করতে হয়, এবং সেই দলের সবাই কতটা তেজস্বী সেটা মিন করে। ঠিক ভিগরটাও ঠিক তাই, যে এ গ্রুপ অফ সিডস, এ লট অফ সিডস, বা এ পেটি ডিশ ফুল অফ পেটি ডিশ অফ সিডস, এটা মিন করে। আর ভায়াবিলিটি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা, যে এই সৈন্যটা জীবিত আছে কিনা বা এই সৈন্যটা তোমার মৃত কিনা, এটা হচ্ছে ভায়াবিলিটি। আর ভিগরটা হচ্ছে এই গ্রুপ সৈন্য দলের তাদের পাওয়ারটা কেমন সব মিলিয়ে, সেটা হচ্ছে ভিগারনেস আর কি। এই জন্য বলছে যে র্যাপিড ইউনিফর্ম ইমার্জেন্স, অর্থাৎ তুমি ধরো 10টা বীজের মধ্যে একটা খুব শক্তিশালী, সে সবার আগে গজালো আর বাকি 9টাই মরে গেল, তাহলে আমরা কিন্তু ওই লটটাকে ভিগার সিড লট বলি না আর কি। কারণ একটা ফসল, একটা প্ল্যান্ট দিয়ে তো আমার কিছু যাবে আসবে না, আমার অনেক প্ল্যান্ট দরকার। যাই হোক, এটা যে ইন্ডিভিজুয়াল একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে স্বাস্থ্যবান ছেলেটা হচ্ছে তার ভিগার বেশি, আর এই দুর্বল রোগা পাতলা এ হচ্ছে ভিগার কম। এই যে ডান পাশের লটটা দেখো, ডান পাশের রিয়েল পিকচারটা, ছবিটা দেখো। এই ছবির মধ্যে দুটো ছবি আছে কম্পারেটিভ চারার। বাম পাশের যে চারাগুলো, সেগুলো দেখো অনেকগুলো চারা একসাথে গজিয়েছে। একই পরিমাণ বীজ দেওয়ার পরেও ডান পাশে কিন্তু অল্প পরিমাণ চারা গজিয়েছে। তাহলে বাম পাশের যে প্লেটটা বা যে ডিশটা, এটার মধ্যে যে বীজগুলো ছিল তাদের ভিগারনেস অনেক হাই, সিড ভিগার বেশি, আর ডান পাশের গুলোর সিড ভিগারনেস কম। যদিও চারাগুলো যেগুলো গজিয়েছে দেখো, ওগুলো কিন্তু সুস্থ সবল, একদম ভালো, কিন্তু ভিগারের কথা যদি বলি তাহলে ওই গ্রুপকে কনসিডার করা যায়, এই গ্রুপের ভিগার কম, বাম পাশের গ্রুপের ভিগারটা বেশি। এইটুকু বুঝছো তো? জি স্যার। আচ্ছা, আর দুই পাশের সিট দুইটাতে একই রকম সিট, তাহলে এরা বেশি আর এরা কম কেন? মানে এটা অনেক সময় গজায়, এটা ভিতরে বীজের জীবনী শক্তি কম বেশির কারণে এটা হয়। স্যার আমরা তো পড়েছিলাম যে একটা সিট যখন বড় হবে তখন ওটার ভিগরিটি মানে বেশি হবে, যখন ছোট হবে তখন কম। তাহলে সিড লট যখন নিব তখন তো ওখানে মিক্সচার মানে বড় থাকতে পারে ছোটও থাকতে পারে, তখন সেটা কিভাবে কাউন্ট? হ্যাঁ, আবার বলো কি বলতেছিলে? স্যার আমরা পড়েছিলাম যে যদি সিটটা বড় থাকে তাহলে ওটার ভিগরিটি বেশি থাকে, যদি ছোট থাকে সেটার ভিগরিটি কম থাকে। তাহলে যদি সিড লট নেই তাহলে তো এখানে বড় ছোট মিক্সচার থাকে, তখন সেটা কিভাবে কাউন্ট করা? তখন আমরা বলবো, সেটাই তো তোমাকে বললাম যে সিড ভিগরটা ইন্ডিভিজুয়ালি হয়তো বা তার ভালো আছে, কিন্তু একটা বীজের ভিগর ভালো থেকে আমার দরকার নাই। ভিগর যখন বলবা তখন তুমি সবগুলোকে কাউন্ট করে আনতে হবে। ধরো বাজারে তুমি যদি যাও, বাজারে গিয়ে ধরো প্যাকেটে তো বীজ একটা করে তার বীজ বিক্রি হয় না। বাজারে কি একটা করে বীজ বিক্রি হয়? বাজারে কিন্তু 100 গ্রাম, 500 গ্রাম, 50 গ্রাম, 1 কেজি, 2 কেজি সংখ্যায় অনেকগুলো বীজ একসাথে বিক্রি হয়। এখন তার মধ্যে যদি 5-7টা বীজ তোমার খুব হাই ভিগার থাকে, আর যদি বাকিগুলো কম ভিগারাস থাকে, তাহলে কিন্তু তুমি সেটাকে মানে মূল্যায়িত করবা না, কারণ তুমি বলবা যে আসলে এটা বীজ ভালো না, এটা আলটিমেটলি বীজ ভিগারনেস নাই। একটা দুইটার কারণে কিন্তু টোটাল লটটাই বাতিল হয়ে যাবে। ভিগার টেস্ট জার্মিনেশনের আগে বুঝতে পারবো না? হ্যাঁ, জার্মিনেশনের আগে মানে কি, জার্মিনেশন টেস্টের মাধ্যমে বোঝা যায়। তুমি যখন জমিতে লাগাবে, সেই জন্য আসলে মানে এটা প্রেসক্রাইব করা হয় যে কৃষকদেরকে, যে আপনারা যখন বীজ, নতুন একটা বীজ আপনাদের ধরেন ধারণা নাই, তো সেই বীজটা জমিতে ফাইনালি লাগানোর আগে ওই 50টা বা 100টা বীজ নিয়ে বাসায় বা বাড়িতে বা ঘরে একটু টেস্ট করে নিতে হয়। টেস্ট করে নিলেই তখন বুঝতে পারবে যে কোন বীজ ভালো কোন বীজ খারাপ। তো সেটা আসতেছে, আমি একটু পরে বলতেছি তোমাদেরকে। এই জন্য আসলে বীজ ভিগারটা যদি কনসিডার করো, তোমার ওই যে ওই ছাত্রী, আমি জানি না তোমার নাম কি, তুমি যেটা বললে যে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি একটা দুইটা বীজে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই বীজের ভিগার হাই আর ওই বীজের ভিগার কম, কিন্তু শুধু একটা বীজের ভিগার দিয়ে আমার কোনো লাভ নাই। আমাকে কাউন্ট করতে হবে টোটালটাকে, ওই লটটাকে কাউন্ট করতে হবে। স্যার এর আগে একটা টার্মে পড়ছিলাম যে মানে কৃষকেরা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে এগুলো বোঝে যে কোন অভিজ্ঞতা মানে তোমার প্রতি বছর তো সে তো বীজ রাখতেছে, তার জমির বীজ, সে তো জানেই যে কোন বীজগুলো ভালো হচ্ছে, যার ফলে অভিজ্ঞতার একটা মূল্য আছে তো অবশ্যই। তখন তার তো পরিচিত হয়ে যায়, সে চিনে জানে যে তার কোন বীজগুলো ভালো কোন বীজ খারাপ, তার জন্য তার টেস্ট করার দরকার না, সে এমনি বুঝে যে এই বীজগুলো ভালো
দেখতে 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 ইয়া হয়ে যায় অভিজ্ঞতার আলোকে। জি, আর তুমি যদি নতুন একটা বীজ বাজার থেকে আনো, একটা নতুন একটা ভ্যারাইটি, তখন অবশ্যই তুমি টেস্ট করে নিতে পারো, টেস্ট করে নেওয়াটাই বেটার তখন। যেমন ধরো আমার কথাই যদি বলি, আমরা শিক্ষক যারা আছি, তোমরা তো ফার্স্ট ইয়ারে কেবল, আমার তো মাস্টার্স এর ছাত্র আছে অনেক, পিএইচডির ছাত্র আছে আমার কিছু, তো তাদেরকে তো এক্সপেরিমেন্ট করাই। তো যখন আমি কোনো নতুন একটা বীজ আনি, ধরো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তোমরা নাম শুনেছো এগুলোর, তাই না? ধান নিয়ে গবেষণা করে বা অন্যান্য ফসল নিয়ে জি, গবেষণা করে। তো তাদের কাছ থেকে যখন বীজ আনাই, তখন ওই বীজটা আমরা সব মাঠে দেওয়ার আগে কিন্তু আগেই করে নিই, টেস্ট করে নিই। একটু একটু হোল্ড করো তোমরা। কারণ এই বীজগুলো টেস্ট না করলে পরে যদি সরাসরি মাঠে আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু প্রবলেম হয়। অনেক সময় বীজের গজানোর জার্মিনেশন পার্সেন্টেজ অনেক কম থাকে, তখন আমাদের এক্সপেরিমেন্ট ফেল করার একটা প্রবাবিলিটি থাকে। সেজন্য নতুন কোনো বীজ তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের যদি বাড়িতে বাবা মা বা অন্য কারো যদি কৃষির সাথে সরাসরি সম্পর্ক থাকে, তারাও এই এক্সারসাইজ গুলো করে দেখতে পারো আর কি। হ্যাঁ, হ্যালো দেলোয়ার সাহেব, আমি ক্লাস নিচ্ছি, তো একটু পরে ফোন ব্যাক করি। হ্যাঁ, ক্লাসটা শেষ করে নিই। ওকে, আচ্ছা, এখন ভিগারের মিনিংটা যদি আমরা চিন্তা করি, যদি সিড বা সিডলিং বা প্ল্যান্ট পারফরমেন্সের উপর ভিত্তি করে, তাহলে বিভিন্ন ভাবে আমরা ভিগারকে এক্সপ্লেন করতে পারি। যেমন স্পিড অফ জার্মিনেশন, বীজগুলো কত দ্রুত জার্মিনেট করতেছে ওই লটটা, দুইটা যেটা দেখালাম তোমাদের আগের ছবিতে, যে লটটার বীজ খুব তাড়াতাড়ি জার্মিনেট করে, সেইগুলোকে আমরা একেবারে ভিগারাস সিডলিং বা সিড বলতেছি। এটা জার্মিনেশন দিয়ে কাউন্ট করা যেতে পারে। তারপর ইউনিফর্মিটি অফ জার্মিনেশন এন্ড প্ল্যান্ট ডেভেলপমেন্ট আন্ডার নন ইউনিফর্ম কন্ডিশন, অর্থাৎ প্রতিকূল পরিবেশেও তোমার বীজ গজানোর ক্ষমতা। অর্থাৎ যেখানে একেবারে মাটিটা মিহি থাকার কথা, যদি একটু বড় বড় ঢেলা থাকে বা পাথরের টুকরাও থাকে, সেটা ভেদ করে যদি বীজ গজাতে পারে, তাহলে আমরা বুঝবো যে না, সেই বীজের ওই লটের তোমার তেজস্বিতা বা ভিগারনেস অনেক বেশি। তারপরে অ্যাবিলিটি টু ইমার্জ থ্রু ক্রাস্টেড সয়েল, কোনো কারণে যদি বীজ মানে বপনের পরে মাটিটা ক্রাস্টেড হয়, এই যে দেখো, সেইটা ভেদ করে তোমার বীজ গজানোর ক্ষমতা, এটাকে আমরা ভিগারনেস বলি। ভিগারাস সিডলিং ইমার্জেন্স থ্রু ক্রাস্টেড সয়েল, অর্থাৎ যে জমিটাতে ক্রাস্ট হয়ে গেছে, এটা আবরণ করেছে, সেটা ভেদ করে ওঠার ক্ষমতা। তারপরে জার্মিনেশন এন্ড সিডলিং ইমার্জেন্স ফ্রম কোল্ড, ওয়েট, প্যাথোজেন ইনফেস্টেড সয়েল, যদি জমিটাতে কোনো প্রবলেম থাকে, যেমন খুব ঠান্ডার সময় অথবা ভিজে ভিজে আছে অথবা প্যাথোজেন বা জীবাণু আছে, সেখানেও যদি সেগুলোকে ফাইট করে গজাতে পারে, এটাকেও আমরা বলে থাকি হ্যাঁ, এটার ভিগারনেস খুব হাই। তারপরে নর্মাল সিডলিং মরফোলজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা সুস্থ সবল চারা যেরকম দেখতে, সেটা যদি তৈরি করতে পারে সে। এই যে দেখো, আমরা যদি বলি এই যে দুটো চারা পাশাপাশি কম্পেয়ার করলে, ডান পাশের চারাটা খুব সুন্দর আছে, নরমাল আছে, আর বাম পাশের চারাটা অ্যাবনর্মাল আছে। তো অ্যাবনর্মাল যেটা হয়েছে, সেটা এটাকে আমরা ভিগারাস সিডলিং বলি না, বা ভিগারাস সিড, ডান পাশেরটাকে ভিগারাস বলি। তারপরে ফসলের ফলন, আলটিমেটলি ফলন দেখেও বোঝা যায় যে এটার ফলন সবচেয়ে ভালো হয়। আমরা বলে থাকি যে, বলতে পারবো আলটিমেটলি যে হ্যাঁ, এটার বীজের ভিগারনেস খুব হাই ছিল। আর স্টোরেবিলিটি আন্ডার অপটিমাম আর অ্যাডভার্স কন্ডিশন, এবং স্টোরও করে যদি রাখা যায়, যে বীজের ভিগারনেস বেশি, সেটাকে কিন্তু ভিন্ন ভিন্ন কন্ডিশনে কিন্তু মোটামুটি স্টোর করে রাখা যায়, সহজে মরে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তো এই সমস্ত কিছু মানে ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারো ভিগারনেসের। ক্রপ ইল্ড আরেকবার একটু বলতেন যদি স্যার। ফসলের ফলন আর কি, ধরো নরমালি দুটো, আমরা যে এটাও একটা পরীক্ষামূলক কম্পারেটিভ, যে দুইটা প্লটে যদি একই রকমের একই দোকান থেকে কেনা দুই ধরনের বীজ আমরা কিনি, বা আমি জানি না যে বীজের ধরনটা আলাদা কিনা, আমি একই রকমই কিনলাম, কিনে এক প্যাকেট বীজ কিনে আমি এক প্যাকেট বীজকে দুই ভাগে ভাগ করে, বা দুই প্যাকেট বীজ কিনলাম, আমি এক প্যাকেট তো হবে না, এক প্যাকেটে তো মোটামুটি একই রকম বীজ থাকে, দুই প্যাকেট বীজ কিনলাম, দুটো আলাদা জাতের, ধরো ধানেরই, ধরো বিধান 28, বিধান 29, দুইটা জাত কিনে আমি দুইটা প্লটে লাগালাম। দুটো প্লটে লাগানোর পরে আলটিমেটলি মানে প্রথম দিকে তো ভিগারাস সিডলিং হবে, একত্রে জার্মিনেট করবে, দ্রুত জার্মিনেট করবে, এগুলার পরেও ধরো বায়ুগুলা করলো না, আলাদা হলো, কিন্তু ফাইনালি যদি দেখি যে ফলনেরও তারতম্য হয়েছে, একটার ফলন খুব বেশি হয়েছে, একটার ফলন খুব কম হয়েছে, তাহলে আমরা বলতে পারি
যে হ্যাঁ এটা ভিগার বেশি ছিল, এটা ভিগার কম ছিল। বা একই ভ্যারাইটি, ধরো বৃধান 28 ভ্যারাইটিটাই তুমি দুইজন ব্যক্তির কাছ থেকে নিলে, একটা বাজার থেকে কিনলে আর একটা তোমার কোনো প্রতিবেশী বন্ধুর কাছ থেকে নিলে বা চাষির কাছ থেকে নিলে, একই জাত, তাহলে কম্পারিজনটা ইজি হবে। কারণ বৃধান 28 আর বৃধান 29 তুমি যদি কম্পেয়ার করতে যাও, দুইটা যা এই তো আলাদা, ভ্যারাইটি তো আলাদা, এটা ফলন কম বেশি হতেই পারে। কিন্তু একই ভ্যারাইটির মধ্যে যদি ফলনের তারতম্য হয়, এটাও হতে পারে ভিগারনেসের কারণে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। মানে সোর্সটা ডিফারেন্ট, তাহলে কৃষক এমন ভাবে মেনটেন করেছে, সেটার হয়তো বা সোর্সটা বা ভিগারনেসটা কমে গেছে কোনো কারণে। আর হ্যাঁ স্যার, যে স্বপরাগায়ন আর পরপরাগায়ন, স্যার এখানে কি যে ভিগারনেস কি মানে কাজ করে? এইটা স্বপরাগায়ন পরপরাগায়নের সাথে তোমার ওইটা অন্য জিনিস আসলে, ওইটা হাইব্রিডাইজেশন প্রোগ্রাম, তো ওইটা ভিন্ন ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চলে আসতে পারে, তো তার মধ্যে ভিগারনেস আসতে পারে। পরপরাগায়ন হলে খারাপও হতে পারে, আবার ভালো হতে পারে। আর স্বপরাগায়ন হলে হয় কি, তার যে মাদার যে বৈশিষ্ট্য ছিল সেটাই তার মধ্যে মানে থাকবে। তো সেই ক্ষেত্রে জেনেটিক্যালি মায়ের যদি মানে ভিগারনেস বেশি থাকে, স্বপরাগায়নের ক্ষেত্রে ওর বীজের মধ্যে ভিগারনেসটা বেশি হওয়ার কথা। আর পরপরাগায়নে এই ভিগারনেস হয় একেবারেই কমে যাবে, না হলে বেড়ে যেতে পারে। এটা মানে হাইলি রিস্কি আর কি পরপরাগায়নের ক্ষেত্রে। আচ্ছা, ভিগারটা আমাদের কেন দরকার তাহলে? সিগনিফিকেন্স অফ সিড ভিগার ইন ক্রপ প্রোডাকশন। Prompt seedling growth is an obvious advantage towards successful plant establishment. অর্থাৎ তোমার শুরুতেই যদি সে দ্রুত গজিয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা সুযোগ আর কি, যে এটা তার জন্য একটা সুবিধা, যে দ্রুত বীজ গজানোর ফলে পরবর্তীতে এস্টাবলিশমেন্টটাও, চারাটা মানে প্রতিষ্ঠিত হতে সহজ হবে। তারপরে আন্ডার আনফেভারেবল কন্ডিশনস অনলি দোজ প্ল্যান্টস উইথ এ হাই ডিগ্রি অফ সিডলিং ভিগার উইল বি এবল টু সার্ভাইভ। অর্থাৎ যেগুলোর ভিগারনেস বেশি আছে, প্রতিকূল পরিবেশেও সেটাই টিকে থাকবে। তারপরে এটা হলো সিড ইন্ডাস্ট্রি এবং সিড কনজিউমার যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যে অ্যাসেসমেন্ট অফ সিড ভিগার, এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সিড স্টোর ম্যানেজার মে ইউজ ভিগার টেস্ট রেজাল্টস টু মেক বেটার ইনফর্মড ডিসিশনস অ্যাবাউট দ্য সুইটেবিলিটি অফ সিড লটস ফর স্টোরেজ। অর্থাৎ বীজটাকে স্টোর করার আগে তুমি যদি ভিগারনেস টেস্ট করে নিতে পারো, যদি দেখো যে দুইটা লটের মধ্যে এই লটটার ভিগার বেশি, তাহলে তুমি সেভাবেই মানে চিন্তা করে স্টোর করতে পারবে, যে একটা বেশি দিন স্টোর করতে পারবে আর একটা অল্প দিন স্টোর করেই সেটা কাজে লাগাতে হবে, তা না হলে সমস্যা হয়ে যাবে। এরপরে সিড এক্সপোর্টার্স ক্যান ইউজ ভিগার ইনফরমেশন টু ডিসাইড হুইচ সিড লটস ক্যান উইথস্ট্যান্ড দ্য রিগরস অফ ট্রান্সপোর্ট। রিগর মানে হচ্ছে ধকল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা যদি জার্নি করো, ধরো ময়মনসিংহ থেকে তুমি বাড়ি গেলে উত্তরবঙ্গের নাটোরে বা খুলনাকে চলে গেলে, তাহলে যে একটা রাস্তার যে ধকল আছে, অনেকেই ধকল সহ্য করতে পারে, অনেকে পারে না, অনেকে রাস্তায় বমি করতে করতে যায়। তো বীজেরও কিন্তু সেই ধকলটা আছে, সে এক দেশ থেকে যদি আরেক দেশে আসে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ধরো লম্বা সময় যদি দরকার হয়, এক সপ্তাহ বা এক মাস যদি লাগে তাকে ট্রান্সপোর্টেড হতে, তাহলে যে সমস্ত ভিগার ইনফরমেশন যদি থাকে এক্সপোর্টারের হাতে, যে হ্যাঁ আমার এই বীজটার এই ভিগার টেস্টের রেজাল্ট এই, ওই বীজটার ভিগার টেস্টের রেজাল্ট এই, তাহলে সে বুঝতে পারবে যে কোন বীজগুলোকে কত দ্রুত ডেলিভারি দিতে হবে, তা না হলে হয়তো পথে নষ্ট হয়ে যেতে পারে আর কি। আর একটা যেটা ফর আলটিমেট কনজিউমার্স, ফার্মারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইট উড বি অ্যাডভান্টেজিয়াস টু নো দ্যাট ভিগার স্ট্যাটাস অফ ইস হাই জার্মিনেটিং সিড লট বিফোর মেকিং এনি ডিসিশন অ্যাজ টু হুইচ ওয়ান টু বাই। অর্থাৎ সে যদি জানে যে দোকানে গিয়ে যে এই টেস্টের মানে এটা আসলে লিখে রাখা উচিত, আমি মনে করি বা আমরা মনে করি সায়েন্টিস্টরা, যে ভিগার টেস্টের রেজাল্টও বীজের প্যাকেটের গায়ে লিখে রাখা উচিত, তাহলে ফার্মার ডিসিশন নিতে সহজ হবে যে কোনটা সে কিনবে। সাচ ইনফরমেশন উইল নট ইউজুয়ালি প্রোভাইড অ্যান এক্সপেক্টেড ফিল্ড ইমার্জেন্সি ভ্যালু বাট উইল ইন্ডিকেট হোয়েদার এ সিড লট ইজ অফ হাই অর লো ভিগার and therefore indicate which seed lots will be more likely to perform under sowing condition। মানে বোঝা, কথার মানেটা হলো এই যে ভিগার টেস্টের রেজাল্ট থাকলে এটা মানে বোঝাচ্ছে যে এমন না যে এটা খুব মানে হাইলি সে পারফর্ম করতে পারবে জমিতে, কারণ তোমার জমির অবস্থা কি আছে এটা তো আর যে বিক্রি করতেছে সে জানে না, তো ফার্মার এটা জানে। তো কিন্তু ধরে নেওয়া হয় যে তোমার ভিগার টেস্টের রেজাল্টটা যদি ভালো হয়, ওইটা যদি লেখা থাকে প্যাকেটের গায়ে, তাহলে তুমি ধরে নিতে পারো যে হ্যাঁ এটা কম্পারেটিভলি আমার জমিতে ভালো পারফর্ম করবে, অ্যাটলিস্ট এই ধারণাটুকু সে পাইতে পারে আর কি। আর তোমাদের এই যে রেজাল্টের কথা বলেছিলাম না আমি, যে কিভাবে করতে হয়, হাউ টু ক্যালকুলেট, এখানে একটু মানে তোমরা দেখে রাখো যে সিড আর ভিগার যদিও তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে করা হবে, তারপর আমি একটু বলে রাখি তোমাদের। যে একজন বলেছিল না যে কি পার্সেন্টেজে প্রকাশ করে কিনা, পার্সেন্টেজে ঠিক না, ঠিক পার্সেন্টেজে না, আবার পার্সেন্টেজের মতো হতেও পারে, সেটা আমি একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝবে। তিন ভাবে এখানে আমরা করতে পারি: ব্রিক গ্রাভেল টেস্ট, স্পিড অফ জার্মিনেশন
এবং সিড ভিগার ইন্ডেক্স, এই 3 ভাবে করা যায়। তো ব্রিক গ্রাভেল টেস্ট যেটা, অর্থাৎ এই যে শক্ত শক্ত বড় বড় ইটের মানে মাটির ইটের টুকরা বা পাথরের টুকরার মাধ্যমে জার্মিনেশনের টেস্ট করা হয়, এটা কিন্তু এক ধরনের জার্মিনেশন টেস্ট। তো জার্মিনেশন টেস্টটা কিন্তু পার্সেন্টেজে বের করা হয়। এটা মনে রাখো, জার্মিনেশনের রেজাল্টটা কিন্তু পার্সেন্টেজে, অর্থাৎ 100টা বীজ তুমি লাগালে বা বীজ বপন করলে তার মধ্যে কতগুলো 90টা বীজ গজালো আর বাকি 10টা বীজ গজালো না, সেক্ষেত্রে আমরা বলি 90% সিড জার্মিনেট করেছে। এখন এই জার্মিনেশন টেস্টটাকে তুমি যদি প্রতিকূল পরিবেশে করো তখন সেটাকে আমরা ভিগর টেস্ট বলতে পারি। তখন কিন্তু পার্সেন্টেজই বের হচ্ছে, কিন্তু আসলে ভিগরের পার্সেন্টেজ না, ওটা হচ্ছে জার্মিনেশনের পার্সেন্টেজ। অর্থাৎ এই প্রতিকূল পরিবেশে এই যে পাথরের টুকরার ভিতর দিয়ে যে বীজের জার্মিনেশন পার্সেন্টেজ যত বেশি তার ভিগরটাও তত বেশি আমরা বলতে পারি আর কি। তো এই ক্ষেত্রে পার্সেন্টেজ বলতে পারো হচ্ছে জার্মিনেশনের রেজাল্টটা পার্সেন্টেজ আসছে, কিন্তু ভিগরটা আমরা পার্সেন্টেজ বলি না, যেহেতু জার্মিনেশনের উপর ভিত্তি করে ভিগরটা আমরা বলে থাকি এটা। আচ্ছা, হ্যাঁ বলো। এখানে স্যার নেটের প্রবলেম করতেছে স্যার, ফর্মটা স্যার দিলে ভালো হইতো স্যার। হ্যাঁ আমি দিয়ে দিব, নোট দিয়ে দিব আর ফর্মটাও দিয়ে দিব, দিচ্ছি, এই আমার ক্লাস শেষ আর একটা স্যার গুগল, হ্যাঁ গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও। আর একটা হলো স্পিড অফ জার্মিনেশন, এই যে স্পিড মানে কে কত দ্রুত গজালো স্বাভাবিক অবস্থায়, এটা পাথরের টুকরার মধ্যে না। নাম্বার অফ সিডলিংস কাউন্টেড ফ্রম ফার্স্ট ডে, তুমি যে 4টা পেটি ডিশে বসালে বীজ, প্রথম দিন থেকে গণা শুরু করলে, প্রথম দিন গুনলে নাম্বার কতগুলো হলো ডিভাইডেড বাই দিন দিয়ে ভাগ দিলে, এটাকে আমরা জার্মিনেশন ইন্ডেক্সে মানে ইন্ডেক্স হিসেবে কাউন্ট করি। যার জার্মিনেশন ইন্ডেক্স বেশি তার মানে ভিগারটাও বেশি বলি। যেমন ধরো 2টা সিড লট এ, তার হচ্ছে তুমি ধরো বীজ বসানোর পরে প্রথম দিন ডে অফ কাউন্ট, প্রথম দিন হচ্ছে 0টা বীজ গজালো, দ্বিতীয় দিন 0টা, তৃতীয় দিনও 0টা, চতুর্থ দিন গিয়ে দেখলে 40টা বীজ গজাইছে, পঞ্চম দিন গিয়ে দেখলে 30টা বীজ, ষষ্ঠ দিন 12টা, সপ্তম দিন 7টা, এইভাবে বীজগুলো গজালো প্রতিদিন তুমি কাউন্ট করলে। এখন এটা হিসাব করবে কিভাবে, আর অন্য একটা বীজ লট সেটারও এইভাবে কাউন্ট করলে আর কি, যে নাম্বার অফ সিডলিং এইভাবে গজালো মানে দিন হিসেবে, প্রথম দিন এতটা, দ্বিতীয় দিন এতটা, তৃতীয় দিন এতটা। তাহলে দেখো প্রথম সিড লট এর জার্মিনেশন ইন্ডেক্স কত হবে, যে কয়টা বীজ গজিয়েছে, যে 0/1 প্রথম দিন, দ্বিতীয় দিনও 0/2, তৃতীয় দিনও 0/3, চতুর্থ দিন 40টা, 40/4, এইভাবে মানে যোগ করার পরে দেখলে আলটিমেটলি এর জার্মিনেশন ইন্ডেক্স আসে 19, আর দ্বিতীয় সিড লটটার জার্মিনেশন ইন্ডেক্স আসে 16। তাহলে তুমি ইজিলি বলতে পারবে যে হ্যাঁ, যা সিড লট এর জার্মিনেশন ইন্ডেক্স 19 আর এটা 16, তার মানে ভিগার হচ্ছে সিড লট এর বেশি। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে সিড ভিগার ইন্ডেক্স, এটা হচ্ছে বীজ গজানোর পরে কত পার্সেন্ট জার্মিনেট করলো এবং ওই টোটাল লেন্থ কত হলো, সিডলিং এর লম্বা কতটুকু সে লম্বা হলো বীজটা, চারাটা, সেটা মাল্টিপ্লাই করলেই যা আসে সেটাকে আমরা ভিগার ইন্ডেক্স হিসেবে করি, মানে এক্সপ্রেস করি। যেমন সিড লট এর একটা ধরো 3টা বীজ আছে, 3টা পেটি ডিশে 3টা লট, তো প্রথমটার হচ্ছে 96% জার্মিনেশন, আর সেই বীজের মানে লেন্থ হলো 85 মিলিমিটার বা 8.5 সেন্টিমিটার। এটাকে গুণ দিলে গড় করে 85 লেন্থ, এটা কি? হ্যাঁ গড় করে, হ্যাঁ এই তো তুমি ভালো ধরেছো, গড়ে মানে ধরো 100টা বীজের তুমি সবগুলোরই লেন্থ নিলে গড়ে কতটুকু হলো লেন্থটা, আর জার্মিনেশন তো তোমার এমনি পার্সেন্টেজে চলে আসবে। এইভাবেও তোমার ভিগারের ইন্ডেক্স বের করা যায়, এটা হলো সিড ভিগার ইন্ডেক্স। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ভিগার ইন্ডেক্স হচ্ছে এ লটের হাই 8160, এটারই ভিগার টেস্টের রেজাল্ট ভালো, তার মানে এই বীজটা তুমি আলটিমেটলি ব্যবহার করলে বেটার ফলন পাবে। স্যার এর আগের স্লাইড একটু দেখান তো। আর আগের স্লাইডটা হলো এই যে তুমি মানে দিন হিসেবে যে প্রতিদিন কাউন্ট করবে যে কয়টা বীজ গজালো, চারা গজালো কয়টা, প্রথম দিন আলাদাভাবে হিসাব করলে তো হবে না? হ্যাঁ, ওটা যেগুলো চারা গজিয়ে গেছে সেটা উঠিয়ে ফেলে দিতে হবে, পরে আবার ফেলে দিতে হবে, চারাগুলো ফেলে দিতে হবে কাউন্টিং এর সুবিধার জন্য। নতুন করে কতগুলো গজাচ্ছে, প্রতিদিন নতুন করে কতগুলো গজাচ্ছে সেটা কাউন্ট করতে হয়, কাউন্ট করে ওই দিন দিয়ে ভাগ দিতে হয়, দিন দিয়ে ভাগ দিয়ে সবগুলোকে যোগ করলে যা আসে সেটাই তার জার্মিনেশন ইন্ডেক্স বলি। তো এই হলো মোটামুটি তোমাদের দেখেন তো, এটার আগের হচ্ছে ওইটা, এটার আগেটা হলো জাস্ট একটা ইয়ার ছবি। এখানে 100 সিডস ইনটু 4 রেপ্লিকেশন। ও 100 সিড মানে এটা এক্সপেরিমেন্টের নিয়ম, যে সাধারণত বীজের জার্মিনেশন টেস্টে যখন বসানো হয় তখন 400 বীজ বসাতে হয়, এবং এক একটা পেটি ডিশে বা এক একটা লটে সাধারণত 100টা বীজ থাকে, সেজন্য 4 রেপ্লিকেশন বলছে। মানে
এটা আইএসটিএ বলে, ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন আছে একটা আন্তর্জাতিক সংস্থা, তারা এটা মানে মানদণ্ড দিয়ে দিয়েছে যে 100টা করে বীজ বসাতে হবে এবং 4 বার করতে হবে জিনিসটা। 400 না ঠিক, এটা 100টা বীজ কিন্তু 4 বার করতে হয়, 4 বার। ফর রেপ্লিকেশন মানে 4 টাইমস, ওটার পরে গড় হয় আর কি। এটা ইন্টারন্যাশনাল রুল। বুঝলাম না স্যার। রেপ্লিকেশনটা মানে হচ্ছে কত বার করা হয়, রেপ্লিকেট করা মানে মাল্টিপ্লিকেশন করা, মানে গুণন করা। 100টা বীজ, প্রতিটা পেট্রি ডিশে 100টা করে বীজ বসাবে, তার মানে 4টা পেট্রি ডিশে করতে হয়, 4 বার করতে হয় একই জিনিস 4 বার। এটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের নিয়ম। তার মানে ছোট ছোট বীজ বা বড় বড় বীজ স্যার যে কোনো? হ্যাঁ, তুমি লট থেকে নিবে, লট থেকে তুমি র্যান্ডমলি নিবে, মানে লটারির মতো করে তুমি বেছে 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 নিলে হবে না। তোমার এগুলো যে তোমাদের প্র্যাকটিক্যালি আরো ডিটেইলস বলা হবে যে কিভাবে তুমি স্যাম্পল গুলো নিবে, কয়টা বীজ নিতে হয়, কিভাবে কাউন্ট করতে হয়, কিভাবে নিতে হয়, এগুলো সব তোমাদের প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ পড়ানো হবে। আমার গ্রুপে যদি কেউ থাকো আমিও সবাইকে খুব সুন্দর করে এটা দেখিয়ে দিব আর কি পরে। ওকে স্যার। তো এই হলো আজকের ক্লাস। তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমি স্টপ শেয়ারিং করে দিই। আর হলো তোমাদেরকে আমি ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, ফর্মটা পাঠিয়ে দিলে একটু ওয়েট করে আমি ফর্মটা ওপেন করি। আচ্ছা, স্যার আপনার কি আজকেই ক্লাস শেষ নাকি আরো আছে? না, আমার তো এই চ্যাপ্টারটাই ছিল আমার ভাগ্যে। ওকে স্যার। আমার ভাগ্যে এটাই পড়ছে। তাহলে স্যার আমার পিডিএফটা দিয়ে দিন স্যার। পিডিএফটা আমি দিয়ে দিব তোমাদের, যে কোনো একজন বা দুজনের ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু কাইন্ডলি এসএমএস করে দিও। দিব স্যার আপনাকে, আপনি দিয়ে দিন। আমাকে ইমেল দিয়ে দেবেন স্যার। আমি এটা পিডিএফ করে তোমাদেরকে তোমরা পরে ডিস্ট্রিবিউট করে নিও। হ্যাঁ জি স্যার, অবশ্যই স্যার। শোনো, এই যে ফর্মটা পাঠিয়ে দিলাম, তোমরা একটু কাইন্ডলি ফিল আপ করে পাঠিয়ে দাও। আর যদি কেউ কারো কোনো মানে সমস্যা থাকে যে পারতেছো না, শুধুমাত্র তারাই এই চ্যাট বক্সে তাদের আইডিটা দিয়ে দিবে। এই যে এত আইডি দিও না তোমরা, এত আইডি দিলে সমস্যা হয়। ওপেন করে তোমরা পাঠাও, যারা না পারবে এই ফর্মের পরে তারা তাদেরটা শুধু আইডিটা পাঠিয়ে দিবে, যারা ওই ফর্মে না পারবে। এটা একটু মাথায় রেখো। আমি যে তোমরা অনেকেই পাঠিয়েছো এটা আমি কি কাউন্ট করবো না, কিন্তু ওটা কাউন্টেড হবে না। আমি শুধু ওই যে ফর্মটা দেখবো, আর ফর্মে যদি কারো প্রবলেম থাকে শুধু তারাই, ওই 5-7 জনের হয় অনেক সময় দেখেছি, শুধু তারা এই চ্যাট বক্সে তাদের আইডিটা দিয়ে দিও, যারা ফর্মে পারবে না। আমাদেরকে যেটা এবার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হলো, যদি তোমাদের সরাসরি ক্লাস শুরু না হয় এখনো, তাহলে অনলাইনে প্র্যাকটিক্যাল যদি আমরা নেই, মানে বলছে যে যদি সম্ভব হয় নিয়ে নিতে, তো সেক্ষেত্রে ওই থিওরির মতো করে ফেলবে। আসলে তো প্র্যাকটিক্যালে আমরা আগে একজন টিচার একটা গ্রুপে অ্যাসাইন ছিলাম, আমরা একজনই সমস্ত ক্লাসগুলো নিতাম, সবগুলো টপিক। এখন যদি এটা কন্টিনিউ করে যে ইউনিভার্সিটি খুলছে না, তাহলে তো মানে এটা দুধের সাথে ঘোলে মেটানোর মতো অবস্থা আর কি, যে নাই মামার চেয়ে কানা মামা ভালো টাইপের। সেক্ষেত্রে অনলাইনে যতটা পারা যায় থিওরিটিক্যাল অংশটুকু আলোচনা করে রাখা হবে। তো সেক্ষেত্রে ওই যে একজন টিচারকে একটা টপিকের দায়িত্ব, ওই যে থিওরির মতো। তার মানে আমি সব ওই তোমাদের সবাইকে নিয়েই বসবো, প্র্যাকটিক্যালের একটা চ্যাপ্টার পড়াবো আর কি। বিষয়টা অনেকটা এরকম, মানে আমি হয়তো আগে হয়তো 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বার একটা গ্রুপ পড়াতাম, এখন ওই 12টা গ্রুপে একসাথে ক্লাস নেব। কিন্তু টিচারও ওই যে 8 জন বা 12 জন যে কয়জনই হয়, তোমার ওই যে টপিক, ওই একজন টিচার ওই একটা টপিক পড়াবে। তা আমার কাছে মনে হয় যে সরাসরি যেভাবে নেই ওইটাই বেস্ট। আসলে এইভাবে একটা টপিক পড়ি আসলে মজা পাওয়া যায় না, কারণ তোমাদের সাথে ইন্টারাকশনটাও ঠিক মতো হয় না, কাউকে চিনি না, কাউকে জানি না, এরকম হয়। তাহলে তো স্যার থিওরি ক্লাস আর প্র্যাকটিক্যাল ক্লাস তো একরকমই হলো না, ওইটা হচ্ছে শুধু থিওরি অংশটুকু পড়ানোর জন্য। প্র্যাকটিক্যাল তো আর এইভাবে অনলাইনে হবে না। প্র্যাকটিক্যাল অনলাইনে করতে গেলে তো মুশকিল আছে, স্যারের অবস্থা লেগে যাবে, কিছুই বুঝতে পারবে না। স্যার ভার্সিটি খোলার কি পসিবিলিটি আছে? পসিবিলিটি এটা দীপমণি বলতে পারবে, আসলে আমাদের বলা মুশকিল। স্যার আপনার কোনো টপিক নিয়ে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, মানে হ্যাঁ, যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো, অসুবিধা নেই। সিলেবাসটা পাইনি, ওটা দুটো সমান জানছিলাম, সিলেবাসটা দিয়েন। আমি তো টাকা দিলাম। এটা কি মিউট করো তো। তোমাদের কাছে সিলেবাস নাই? আমি মিউট। এই সেমিস্টারের সিলেবাস আছে তোমাদের কাছে? স্যার অ্যাগ্রোনমিটা দেওয়া হয়নি এখনো স্যার। আর অ্যাগ্রোনমিটা স্যার দেওয়া নেই স্যার, পিডিএফ এর সাথে একটু যদি স্যার দিয়ে দিতেন।
আচ্ছা 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 ঠিক আছে, আমি তোমাদেরকে তাহলে ওটাও তাহলে তুমি একটু এসএমএস করে দিও তোমাদের ইয়াটা, ওকে স্যার। ওটা করে দিলে আমি দেখি ওই যে কি বলে থিওরির যে সিলেবাসটা সেটাও আমি অ্যাড করে দেবো, যে আমাদের কোন স্যার কোন টপিক পড়ানোর কথা আর কি। হ্যাঁ, সেটা আমি তোমাদেরকে ওখানে অ্যাড করে দিয়ে দেবো। তো তোমরা কি করেছো, এই দিয়ে দিয়েছো ফর্মে? আচ্ছা তাহলে আপাতত বিদায় নেই, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো আর সবাই সাবধানে থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।